ছাপা পড়ে যাবে দর্শনের খবর। কোন এমপি মন্ত্রী মিডিয়া এসে ন্যাকামি করবে, তারা ভাইরাল হয়ে যাবে, ছাপা পড়ে যাবে খুনের খবর। কেউ শশা দিয়ে বেগুনি বানানোর কথা বলবে, কেউ কুমড়া দিয়ে বেগুনি বানানোর কথা বলবে, তারা ভাইরাল হয়ে যাবে, ছাপা পড়ে যাবে সাগর রুনি হত্যার খবর। আজ আপনাদের মতো নেতার কারণে মহেশখালীতে 4-5 জন হিন্দুর ছেলে মিলে একটা মুসলিম মেয়েকে দর্শন করেছে। শেষে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার জন্য আপনাদের মতো সেখানকার মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সবাই দায়ী থাকবে। কে দর্শনের শিকার হয়েছে সেটা বড় কথা নয়, দর্শন কে করেছে সেটা বড় কথা। সেখানকার মানুষ 4 দিন এর বিচার চাইবে। 5ম দিনে কোন একজন এসে তিলকে তাল বানিয়ে ভাইরাল হয়ে যাবে। সেখানকার স্থানীয় মানুষও দর্শনের খবরটা ভুলে যাবে। সারা জীবন কষ্ট বয়ে বেড়াবে মেয়েটি। রুমের সবাই চুপ, কেউ কিছু বলছে না। রবি প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, এসব নেতাদের যদি চেয়ারে বসতে দেওয়া হয়, চেয়ারের মানহানি হবে। মাঝখানে তারিক ভাই বলে উঠল, যদি এমপির এসব ঘটনা সত্যি হয় তাহলে আমি আর তার সাথে নেই। সাথে সাথে তারিক ভাইয়ের সাথে থাকা 3 জনে বলল তারাও থাকবে না এমপির সাথে যদি তার অপরাধ প্রমাণ হয়। ওর সবকিছু আমার সিকিউরিটি সিমেন্টে আছে, এই পেন ড্রাইভেও কিছুটা আছে। বাসায় গিয়ে আমি মেল করে দেব। এই এমপি আর ডিসি কি জঘন্য তা নিজেই দেখবেন। তারপর রবি রুম থেকে বের হয়ে এলো। সবাই মুখ কালো করে নিজের গাড়িতে চড়ে চলে গেল। শুধু তারিক ভাই আর তার সাথে থাকা 3 জন আছে। রবি প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে দাঁড়িয়েছিল। তারিক ভাই এসে রবির কাঁধে হাত দিয়ে বলল, তোমার মতো রাজনীতি যদি সবাই করত তাহলে এতদিনে এই দেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। রাজনীতি ভাই আমার আসল উদ্দেশ্য নয়, দেশের সেবাই আমার মূল উদ্দেশ্য। হাসি, নিজের খেয়াল রেখো। সবাই চলে গেল। রাশেদ এখনো চিন্তা করছে রবি বাইক কে কেন আসছে না। সবাই তো চলে গেল। রাশেদ প্রিন্সিপালের রুমে যেতে যাবে তখনই রবি বের হয়ে আসলো। রাশেদ রবিকে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে আমার সব ঠিক আছে, কিন্তু এমপি ডিসি আর মেয়রের অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? অপকর্মের কথা সবাইকে বলে দিলাম, এই আর কি। আর আমার মনে হয় তারা দেশ ছেড়ে পালাতে পারে, খেয়াল রাখিস। আচ্ছা, বলছি রাধিকা অপেক্ষা করছে। মনে আছে। আর শোন, রাধিকার থেকে একটু সাবধানে থাকিস। যেখানে যাই করিস না কেন, রাধিকার সামনে কোনো ভুল যেন না হয়। রাধিকার পেছনে টুইস্ট আছে নাকি? অনেক বড় টুইস্ট। আমি এসব আগেই জানতাম। কি টুইস্ট? গল্পের শেষে না হয় বলবো, তাই এখন আমি যাই, রাধিকা অপেক্ষা করছে। তুইও সাবধানে থাকিস। তারপর রবি রাধিকার কাছে গেল। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে 3টার দিকে রাধিকার বাসায় গেল। রাধিকাকে নামিয়ে দিয়ে 2টা গোলাপ তার হাতে দিয়ে রবি নিজের বাসায় চলে এলো। তারপর রবি ঘুম দিল। এদিকে এমপি ডিসি আর মেয়র মিলে এমপির বাসায় আসলো। 3 জন বসে কথা বলছে। এভাবে যদি ছেলেটা আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমাদের সব বিজনেস শেষ হয়ে যাবে। সামনে ইলেকশন, আমাদের ক্ষমতা টিকে রাখাও অনেক টাফ হয়ে যাবে। স্যার, এসব পরে ভাবা যাবে। তার আগে ওর কাছে যে প্রমাণগুলো আছে আমাদের বিরুদ্ধে, সেগুলো কিছু করতে হবে। হ্যাঁ, ও বলেছিল ওর সিস্টেমের মধ্যে সব ডকুমেন্টস আছে। আমরা যদি ওর সিস্টেম হ্যাক করতে পারি তাহলেই ও আমাদের বিরুদ্ধে জমা করা তথ্য কাউকে দেখাতে পারবে না। যদি আমরা সেগুলো নষ্ট করে দিই, ওর হাতের পেন ড্রাইভে কিছু ডকুমেন্ট আছে, সেসব নয়তো এডিটিং বলে চালিয়ে দিতে পারবো। তবে ওর সিকিউরিটি সিস্টেম থাকা ডকুমেন্টগুলো আগে আমার ডিলিট করতে হবে। স্যার, তার জন্য আমাদের 2 জন সাহায্য করতে পারে। যদি বলেন ফোন দিতে পারি। তাড়াতাড়ি দাও, আমি চাই আমাদের বিরুদ্ধে ওর রাখা তথ্যগুলো অন্য কারো হাতে যাওয়ার আগে নষ্ট করে দিতে। ডিসি ফোন বের করে কাকে যেন ফোন দিল। একটু পর 2টা ছেলে আসলো, রোগা লম্বা করে। 2জনের হাতে 2টা কালো ব্যাগ, সাদা চশমা পরা। এমপি ওদের দেখে বলল, এরা কারা? স্যার, এরা 2 জনই হচ্ছে তারাই যারা রাজনীতির সিকিউরিটি সিস্টেম বানিয়েছিল। পুরো সাইবার সিস্টেমের হ্যাক করতে পারবে। দেখে তো মনে হয় না পারবে কিছু করতে। আপনি একটু বেশি কথা বলছেন, চুপ থাকুন। তারপর এমপি 2 জনকে রবির সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে বলল। তারা 2 জন বসে পড়লো হ্যাক করার জন্য। এদিকে রবি ঘুমে আচ্ছন্ন। হঠাৎ রবির ফোনে একটা বিরাট অ্যালার্ম বেজে ওঠে। রবি সাথে সাথে কম্পিউটারের সামনে বসে পড়ে। কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ফ্রেশ হয়ে কফি বানাতে চলে যায়। এদিকে 2 জন চেষ্টা করে যাচ্ছে রবির সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে। হঠাৎ 2 জন হ্যাকার 2 জনের দিকে তাকিয়ে অন্য কিছু করে নিজেদের ল্যাপটপ আছাড় মেরে ভেঙে ফেললো। সাথে সাথে এমপি ডিসি মেয়র সবাই দাঁড়িয়ে গেল। বাইরে থেকে পুলিশ দৌড়ে এলো।
এমপি জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে ল্যাপটপ ভেঙে ফেললেন কেন? দুজন কিছু বলার আগে অজ্ঞান হয়ে গেল। এমপির বাসায় সারাক্ষণ ডাক্তার থাকে। ডাক্তার ভালো করে দুজনকে পরীক্ষা করে বলল, এই দুজন এমন কিছু দেখেছে যার কারণে অত্যাধিক ভয় পেয়ে গেছে, যেমনটা মানুষ নিজের চোখে মৃত্যুকে দেখলে পায়। আর একটা কারণ হচ্ছে এদের দুজনের মুখে কিছু বিষাক্ত হাওয়া বা ল্যাপটপের স্ক্রিনে থেকে বের হওয়া রশ্মি তাদের মুখের উপর খুব খারাপ প্রভাব ফেলেছে, যার কারণে তারা অজ্ঞান হয়ে গেছে। যদি আর একটু দেরি হতো, মানে 10 সেকেন্ডের মতো সময় ধরে ল্যাপটপ স্ক্রিনের সামনে থাকতো, তাহলে তারা মারা কিংবা কোমাতে চলে যেত। তবে এখন তারা শারীরিকভাবে ঠিক আছে। যতক্ষণ তাদের জ্ঞান ফিরবে না ততক্ষণ বলা যাবে না ওদের মেমোরি লস হয়েছে কিনা। তবে আমার মনে হচ্ছে মেমোরি লস হলেও অল্প সময়ে তা আবার ফিরে আসবে। ডাক্তারের কথা শুনে এমপি সহ সবাই বেশ অবাক। সবার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারা কি এমন দেখলো যার কারণে মৃত্যুর দোয়ারে চলে গিয়েছিল? হঠাৎ এমপির ফোনে একটা মেইল আসলো, যেটা দেখে এমপির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ডিসি বুঝতে পারলো ফোনে এমপি কিছু দেখেছে যার কারণে এমন অবস্থা হলো এমপির। এমপি চুপ করে আছে, কিছু বলছে না দেখে ডিসি ফোনটা নিল, মেইলটা পড়া শুরু করলো। মেইলটাতে লেখা আছে, কেউ আমার সাথে লাগতে গেলে খারাপ কিছুই হবে। তোর বিজনেসের বেশ কিছু জায়গা আমি বন্ধ করে দিলাম। এটা বড় কোনো টুইস্ট নয়, তারপরও এমপি ভয় পাচ্ছে। হঠাৎ ডাক্তার এসে বলল দুজনের জ্ঞান ফিরেছে আর তারা সুস্থ আছে, কোনো মেমোরি লস হয়নি। কি হয়েছিল জানতে সবাই আবারও বসে পড়লো। একটু পর দুজন আসলো। এমপি ওদের জিজ্ঞেস করলো কি হয়েছিল তাদের। তারপর তাদের মধ্যে একজন, যে অপরজনের সিনিয়র, সে বলা শুরু করলো, শুরু থেকে বলি, নয়তো কিছু বুঝবেন না। হ্যাঁ বল। এই সিকিউরিটি সিস্টেমটা আমরা বানিয়েছি একটা দেশের বিভিন্ন স্থানের মতো। যেমন ঢাকা হলো মূল সিস্টেম, আর চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, রাজশাহী ইত্যাদি স্থান থেকে এই সিস্টেম দিয়ে ঢাকায় যে কোনো ফাইল, যে কোনো কিছু পাঠানো যাবে। আর ঢাকা থেকে সবখানে। আবার চাইলে কক্সবাজার থেকে চট্টগ্রাম নিতে পারে, আবার রাজশাহী থেকেও কক্সবাজার নিতে পারে। এক কথা, যে কেউ যে কারো তথ্য তার অনুমতি ছাড়া নিতে পারে। কিন্তু আমরা যখন এই সিস্টেম হ্যাক করতে যাই তখন দেখি রবির সিস্টেম একটু ভিন্নভাবে সাজানো। সে সবার থেকে ডাটা নিতে পারবে, কিন্তু তার ডাটা কেউ নিতে পারবে না যদি সে নিজে না দেয়। আমরা শুধু ওর সিস্টেম হ্যাক করতে চাই, সেখানে আমাদের সমস্যা হয়। অনেক চেষ্টার পর আমরা তার একটা সিস্টেম হ্যাক করতে পারি। সেটা রবি নিজের ইচ্ছেতে নরমাল করে রাখা ছিল। কিন্তু আমরা প্রথম সিস্টেম হ্যাক করার পর যখন দ্বিতীয় সিস্টেম হ্যাক করতে চাই, সাথে সাথে সেই সিস্টেম উদা হয়ে যায়। কোনো কারণ ছাড়াই দ্বিতীয় সিস্টেমটা খুলে যায়, আর তৃতীয় সিস্টেমের উপরে ক্লিক করার আগে বুঝতে পারি সেখানে আরও 8টা সিস্টেম হ্যাক করতে হবে আমাদের, তাহলেই সম্পূর্ণ সিস্টেম হ্যাক করা পসিবল। যখন আমরা তৃতীয় সিস্টেম ক্লিক করি, সাথে সাথে একটু লোগো আমাদের সামনে শো করে। সে লোগোটা বানানো হয়েছে একটা মানুষের 2 ঠোঁটের নিচের অংশ দিয়ে। আমরা বুঝতে পারছিলাম না কি করব। একটু পর দেখি লোগোটা অদৃশ্য হয়ে একটু পর লোগোটা একদম ছোট হয়ে যায়, আর লোগোটা ঘুরে একটা বাক্স হয়ে যায়। বাক্সটা খুলতে কোড চায়, আর সে কোডটা বাক্সের নিচে লেখা থাকে। আমরা কোডটা দেখে লিখে দেই, আর বাক্সটা ওপেন হয়ে যায়। সেখানে একটা লেখা ওঠে, আর বাক্সটা আবারও আগের মতো মানুষের ঠোঁটের মতো হয়ে যায়। আর লেখাটা পরে, লেখাটা ছিল আর কে। হ্যাকারের মুখ থেকে আর কে নাম শোনার সাথে সাথে এমপি, মেয়র, ডিসি সবাই মাথায় হাত দিয়ে বসে পড়লো, কারণ সবাই জানে আর কেটা কে। হ্যাকার আবার বলা শুরু করলো, লেখাটা পড়ার পর আমাদের মনে ভয় চলে আসে। আমরা জানি ততক্ষণে আমাদের সিস্টেম হ্যাক করে তার কাছে চলে গেছে, আর আমাদের সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল, তাই ল্যাপটপ ভাঙতে হলো। আর সব থেকে বড় কথা, ওই বাক্সে কিছু ছিল যার কারণে আমরা এক নজরে ওই বাক্সে তাকিয়েছিলাম। মনে হচ্ছে ওই বাক্সে এমন কোনো ভাইরাস ছিল যেটা ল্যাপটপের স্ক্রিনের বাইরে এসে কাজ করতে পারে। আমরা মনে হয় সম্মোহিত হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের আরও তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। কিন্তু আমরা কিছুটা বুঝে যাই আমরা ভুল কিছু করছি, তাই ল্যাপটপ ভেঙে দেই। আর অল্প সময় হলেই তো আমাদের প্রাণটাই চলে যেত। আমরা আসি, আর কখনো এসব কাজে আমাদের দেখবেন না। ওটা সাধারণ কেউ ছিল না, পুরো হ্যাকার জগতের বস আর কে ছিল। সময় থাকতে আপনারা কিছু করুন, নয়তো অনেক বড় বিপদ ঘনিয়ে আসছে। এই বিপদের জীবনটাও যেতে পারে। কথাগুলো বলে তারা দুজন চলে গেল। এমপি, মেয়র, ডিসি ওরা মাথায় হাত দিয়ে বসে আছে। যদি সে আর কি হয় তাহলে সবার ইতিহাস এখানেই শেষ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে বেঁচে যাবে। এদিকে কফিতে চুমুক দিতে দিতে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রবি।
কফি শেষ হতে কম্পিউটার অফ করে দিয়ে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবলো রাধিকাকে একটু ফোন দেবে, যে ভাবা সেই কাজ। প্রথম রিং হতে না হতে রাধিকা ফোন তুলল। আরে বাহ, আমার ফোনের অপেক্ষা ছিল মনে হচ্ছে। তেমন কিছু না, ফোন হাতে ছিল তাই ধরলাম। মনে হয় ভুল হয়েছে, দেরি করে ধরা উচিত ছিল। না না, এখন ঠিক আছে। দেরি করে ধরলে একটু বেশি কথা বলতে পারবো না। বলেন, কি বলবেন? কেমন আছো? এটা জানতে ফোন দিছেন? না মানে একটু কথা বলবো বলে ফোন দিছি। যদি তুমি বিজি থাকো তাহলে ফোন রাখছি। ওকে, রাখেন। ওকে রাখছি, কাল একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। ওকে। রাধিকার কথায় রুবি কোনো রসকস না পেয়ে ফোন কেটে দিল। আরো কিছু সময় বেলকনিতে দাঁড়িয়ে রুমে চলে গেল। হঠাৎ রাশেদ ফোন দিয়ে বলল তুষারের বাসায় পুলিশ গেছে। রবি রাশেদের ফোন কেটে দিয়ে তুষারকে ফোন দিল। রিং হওয়ার সাথে সাথে তুষার ফোন তুলল। কই তুই? পুলিশ কেন তোর বাসায়? ভাই সাইমকে মারার জন্য আমাকে ধরতে আসছে। ওখানে সিনিয়র কর্মকর্তা কে আছে? ভাই ওসি আছে। ফোনটা ওকে দে। তুষার ফোনটা ওসিকে দিল। হঠাৎ রবির ফোনে আরো একটা কল আসলো, যেটা রাধিকা দিয়েছে। রবির ফোন মিটিং পেয়ে আবার কেটে দিয়েছে। এদিকে ওসি ফোন কানে নিল। তুষারকে কেন ধরতে আসছেন? সাইমের খুনের সাথে সেও জড়িত। ভুলে যান, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট মনে করে এই কেসটা এখানেই বন্ধ করে দেন। তা আমার কারো থেকে শিখতে হবে না? মনে হয় আমাকে চিনতে পারেননি। রবি বলছি। তাতে কিছু আসে না, আমি গ্রেপ্তার করতে আসছি, গ্রেপ্তার করে যাব। এই পর্যন্ত আমার সাথে যারা বাড়াবাড়ি করেছে সবাই বিপদে পড়েছে। আপনি চাইলে আপনিও বিপদ ডেকে আনতে পারেন। দেখা যাক কে কার বিপদ ডাকে। আমার কথা আপনি বুঝতে পারেননি। আমি কোন এমপির মন্ত্রীকে ফোন দিয়ে আপনাকে যেতে বলবো না। আপনাকে ট্রেপে ফেলে আপনাকে নিয়ে যাব। দেখা যাক কে কাকে ট্রিপে ফেলতে পারে। এবার রবির মাথা গরম হয়ে গেল। এত বুঝিয়ে যখন কোনো কাজ হয়নি তাহলে আর বুঝিয়ে লাভ নেই। রবি ফোন কেটে দিল। ওসি হাসাহাসি শুরু করে দিয়েছে। ওসির ফোনে একটা SMS আসলো। ওসি সেটা দেখে ভয়ে ফোন হাত থেকে পড়ে গেল। ফোনটা হাত থেকে নিচে পড়ে যেতে তুষার হাসতে লাগলো আর ওসিকে বলল, এটাই আমাদের ভাই, আগে নরম স্বরে কথা বলবে আর তাতে কাজ না হলে প্রথমে ভয় দেখাবে, তারপর এখন তোর মতো ওসির কোনো ছাড় নেই। যেখানে ডিসি এমপি মেয়র সবাই ভাইকে ভয় পায়, সেখানে 2 টাকার ওসি হয়ে ভাইয়ের কথা অমান্য করার স্বাদ এবার বুঝবি তুই। ওসির ফোনটা আবারও বেজে উঠল। তাড়াতাড়ি ফোনটা তুলে নিল। ফোনটা ধরে কানে দিতে রবি বলল, নিয়ে যায় আবার তুষারকে। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার ডিকশনারিতে মাপ বলে কোনো শব্দ নেই, আছে কেবল শাস্তি। নিয়ে যায় আবার তুষারকে। না ভাই, ওকে নিয়ে গেলে আপনি ভিডিও ভাইরাল করে দিবেন। ভিডিওটা বেশ জোশ, বুঝলি? এটা ভাইরাল করলে অনেক ভিউ হবে। যত বেশি ভিউ তত বেশি টাকা পাবো। যা, নিয়ে যা তুষারকে। ভাই ভুল হয়ে গেছে, কি করতে হবে বলেন, আপনি যা বলবেন তাই করব। তাহলে বল, সাইম অ্যাসিড মারতে চেয়েছিল বলে তাকে মেরেছি, এখানে আমার ছেলেদের কোনো অপরাধ আছে? না ভাই, নাই। তুই এই চাকরি নিয়ে অহংকার করিস খুব। তুই বলতে পারিস এই ভিডিওটা তো শুধুই তোর কাছে ছিল, তাহলে আমার কাছে কিভাবে এলো? এটা নিয়ে তোর মাথা কামাতে হবে না। আজই তুই এই চাকরি ছেড়ে দিবি, নয়তো বুঝতেই পারছিস। চাকরি ছেড়ে দিলে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে। ঘুষের টাকায় এত কিছু করে ফেলছিস, বাড়ি গাড়ি সব করে ফেলছিস, তাও টাকার প্রতি লোভ তোর। এত যদি বউ বাচ্চার চিন্তা করিস তাহলে তোর বউয়ের হক চাকরানির কাছে মিটালি কেন? কত টাকার জন্য সে তোর বিছানা গরম করেছে, কিন্তু তুই তোর বউয়ের হক নষ্ট করেছিস। হয় চাকরি ছাড়বি, নয় আমি ভিডিও ছাড়বো, চয়েস তোর। ওসি কিছু সময় নীরব থেকে বলল, চাকরি ছাড়বে বলেও আমার কোনো ছেলেদের দিকে দ্বিতীয়বার যদি তাকাস তাহলে চোখ থাকবে না তৃতীয়বার দেখার। যা, মাফ করে দিলাম, চাকরিও ছাড়তে হবে না। তবে আজ থেকে কোনো অন্যায় করবি না। অন্যায় করে কোনো শান্তি নাই রে। সঠিক পথে উপার্জন করে দেখ, অনেক শান্তি পাবি। ধন্যবাদ ভাই আপনাকে, আসি আমি। তারপর মাথা নিচু করে তুষারের বাসা থেকে বের হয়ে গেল। তুষার আবার রবিকে ফোন দিয়ে কৃতজ্ঞতা জানালো। রবি তাকে বলল, যদি মনে হয় কেউ তোমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে আগে তাকে দুর্বল জায়গাগুলো খুঁজে নাও, আর নিজেকে এত দ্রুত চালিয়ে নাও যাতে সে তোমার পাশেও আসতে না পারে। আর যদি মনে হয় তার সাথে তুমি পেরে উঠছো না, তাহলে তার দুর্বল জায়গায় আঘাত করো, দেখবে তার দৌড় থেমে যাবে। তবে মনে রাখবে সে ঘুরে দাঁড়ানোর আগেই তোমার উদ্দেশ্য হাসিল করতে হবে, নয়তো তুমি আর কখনো উদ্দেশ্য হাসিল করতে পারবে না। তারপর রবি ফোন কেটে দিল। রাধিকা ফোন দিয়েছিল তাই রাধিকাকে ফোন দিল। রবি ফোন দিতেই রাধিকা ধরে বলল, বাহ, ফোন কাটতে না কাটতে আরেকজনের সাথে কথা। তেমন কিছু না, তুষারের সাথে কথা বলছিলাম। থাক, কার সাথে কথা বলছেন তা আমি জানতে চাইনি।
আচ্ছা বলো, আবার কেন ফোন দিলে? এমনি দিলাম, ভাবলাম আমার কথায় আপনি রাগ করছেন তাই। রবি মনে মনে ভাবল, আর কত নাকামি করতে পারো তা আমি দেখব। নিজেকে আমার কাছ থেকে যতই লুকিয়ে রাখো লাভ নেই। কি হলো, কথা বলছেন না যে? না মানে কিছু না। কি করো? বসে আছি, আপনি কি করেন? দাঁড়িয়ে আছি আর তোমার সাথে কথা বলছি। কাল কি সারপ্রাইজ আছে বললেন না যে? একটা গিফট আছে তোমার জন্য। ও আচ্ছা, তো গিফটটা কি আর কেন দিবেন? সেটা কাল দেখবে না হয়। তারপর রবি ফোন কেটে দিল। একটা ডায়েরিতে কি যেন লিখলো, তারপর ঘুমিয়ে গেল। সকালে ভার্সিটিতে গেল। রাধিকা আজও রবির জন্য অপেক্ষা করছে কখন আসবে বলে। একটু পর রবি বাইক নিয়ে ভার্সিটিতে চলে আসে। রবির হাতে গিফট পেপারে মোড়ানো কিছু একটা আছে। রাধিকার কাছে গিয়ে সেটা দিল। কি এটা? একটা ছোট্ট ডায়েরি। এই ডায়েরিটা কখনোই খুলবে না। যখন আমি বলবো তখন খুলবে। তবে হ্যাঁ, আমার 7 দিন শেষ হলে তবে তুমি যে কোনো সময় খুলতে পারো। কি আছে এমন এখানে? রাধিকা, কি আছে সেটা পরে দেখো। চলো নাস্তা করে আসি। না, আমি খেয়ে আসছি। তুমি ভালো করে জানো সকালের নাস্তা আমি তোমার সাথে করি, দুপুরের খাবার তোমার সাথে খাই। সো কোনো কথা নাই, চলো তো। আচ্ছা চলেন। এখনো আপনি করে বলবে? একটু তুমি করে তো বলতে পারো। রাধিকা হেসে বলে, আচ্ছা চলো। অবশেষে আপনি থেকে তুমিতে আসলো। নাস্তা করে নিল। ভার্সিটির বিভিন্ন দিকে ঘুরে দুপুরে খেয়ে রাধিকাকে বাইকে পেছনে নিয়ে বিকালের দিকে রবি পাশে একটা নদীর পাড়ে গেল। ওয়াও, নদীটা তো খুব সুন্দর। খুবই সুন্দর জান। আমার যখন মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি আর নিজের মন ভালো করি। ওয়াও, জায়গাটা এত সুন্দর, ওইদিকে আরো বেশি সুন্দর মনে হয়। সেদিকে আরো সুন্দর, চলো যাই। আর হ্যাঁ, ওখানে চটপটি ফুচকার দোকানও আছে। তাহলে চলো, আজকে অনেক দিন পর ঝাল করে ফুচকা খাবো। ওকে চলো। তবে হ্যাঁ, আমি এসব খাই না, তাই আমাকে জোর করতে পারবা না। চলো তো, আগে গিয়ে দেখি তো। রবি রাধিকাকে নিয়ে ফুচকার দোকানে গেল। রবি 1 প্লেট ফুচকা দিতে বলল। পাশ থেকে রাধিকা বলল, মামা ঝাল যাতে বেশি হয়। এ বুঝি মেয়েদের একটা সমস্যা। অন্য কিছুতে ঝাল খেতে পারুক বা না পারুক, ফুচকাতে কিন্তু হেব্বি ঝাল খেতেই হবে। রাধিকা ফুচকা খেল। রবিকে খেতে বলল, কিন্তু সে খাবেই না। পরে রাধিকা নিজের প্লেট থেকে একটা ফুচকা রবির মুখের সামনে ধরল। রবি চাইলে তো আর সেটা ফেরত দিতে পারে না, তাই খেয়ে নিল। এভাবে সারাদিন শেষ হলো। এভাবে একের পর এক দিনগুলো শেষ হতে লাগলো। আর সপ্তম শেষ দিন রবি রাধিকাকে ফোন দিয়ে বলল নীল শাড়ি পরে আসতে, ঠোঁট হালকা লিপস্টিক দিতে। আজ রবি নিজে রাধিকার জন্য অপেক্ষা করছে। রবি নীল পাঞ্জাবি পরে বাইকের উপর বসে রাধিকার জন্য অপেক্ষা করছে। একটু পর রাধিকা এলো। খোলা চুল, নীল শাড়ি, অল্প অল্প লাল ঠোঁট। রবি এক নাগারে তাকিয়ে আছে রাধিকার দিকে। রাধিকা এসে রবির কাঁধে হাত রাখতে রবি কল্পনার সাগর থেকে বের হয়ে এলো। রাধিকাকে নিয়ে রবি ক্যাম্পাসের পেছনে ছোট ছোট ফুল গাছগুলোর কাছে গেল। সেখান থেকে একটা ফুল ছিঁড়ে রাধিকাকে দিল। রবি বলেনি ভালোবাসে, যদি সেটা বলতো তাহলে ফুল নিত না। তারপর দুজন রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিল। একটু বেলা হতে রাধিকাকে নিয়ে ফুচকার দোকানে গেল। যদিও রবি ফুচকা খায় না, তবে রাধিকার জন্য গেল। আজও 2 প্লেট ফুচকা দিতে বলল। 2টা বাজতে দুজন দুপুরের খাবার খেয়ে নিল। 3টার সময় রবি রাধিকাকে নিয়ে একটা গাছের নিচে বসে আছে। রবির মন কিছুটা খারাপ, তা রাধিকা ভালোই বুঝতে পারছে। তোমার মন খারাপ কেন? কই না তো। তুমি কি মনে করো আমি কিছু বুঝতে পারি না? আরে না, মন খারাপ না, এমনি। জানি কেন মন খারাপ। জান যখন, তাহলে বলছো না কেন? কিছু বললে? তেমন কিছু না। আচ্ছা, আজ তো তোমার কাছ থেকে মুক্তি পাবো আমি। কথাটা শুনে রবির মন আরো খারাপ হয়ে গেল। রবি বলল, মুক্তি? এতদিন তাহলে তুমি বন্দী ছিলে আমার কাছে। ওকে, আজ বিকালে তোমায় মুক্ত করে দেব। ততক্ষণ না হয় আমার সাথে দেখো, তুমি পাশে থাকলে কিছুটা হলেও ভালো লাগে। আমি সেভাবে বলতে চাইনি। আমি থাক, বুঝতে পারছি আমি তুমি কি বোঝাতে চেয়েছো। ভুল বুঝছো আমাকে। কখনো কি মনে হয়েছে আমি তোমাকে বন্দি করে রাখছি? বরং তোমাকে ভালোবাসছি, তোমাকে নিয়ে ঘুরছি। এটা যদি তুমি বন্দি মনে করো তাহলে আমারই বা কি করার। আচ্ছা সরি, আর বলবো না। আজ আমাদের চুক্তি শেষ হতে চলেছে। আজকের পর থেকে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, যা খুশি করতে পারো। আমি কখনো তোমার পিছু নিব না। আচ্ছা মন খারাপ করো না তো, আমি তো ভার্সিটিতে থাকবো, দেখা তো হবেই। দেখা হবে। হঠাৎ রবির ফোন বেজে উঠল। ফোন বের করে দেখে চাচা ফোন দিচ্ছে। রবি ফোন কেটে দিয়ে রাধিকাকে বলল, তবে তোমাকে মুক্তি দিলাম, আমাকে একটা কাজে যেতে হবে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি।
এত তাড়াতাড়ি না, আমি নদীর পাড়ে যাব, তারপর বাসায় যাব। আমার একটু কাজে যেতে হবে, ততক্ষণ তাহলে তুমি এখানে থাকো। না, আজ সারাক্ষণ তোমার সাথে থাকবো, সন্ধ্যায় বাসায় যাব। আমি যেখানে যাব তুমি সেখানে যেতে পারবে না। বলছি তো আমি যাব, এটা আমার শেষ কথা। রাধিকা এমন করে বলেছে তাই রবি না করতে পারল না। রাধিকাকে বাইকের পেছনে বসালো। রবি বাইক চালিয়ে শহরের একটা ছোট রাস্তায় ঢুকে গেল। তারপর একটা বৃদ্ধাশ্রমের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান গেট খুলে দিতে রবি বাইক নিয়ে ভেতরে চলে গেল। রবি বাইক থেকে নামতে অনেক বাচ্চা তাকে ঘিরে ধরলো। একটু পর একটা ভ্যান গাড়ি ভেতরে আসলো, তার মধ্যে অনেক খাবার আছে। রবি সেখান থেকে চিপসের প্যাকেট নিয়ে সব বাচ্চাদের দিল। সবাই খুশিতে দিক সেদিক দৌড়াতে লাগলো। রবি সামনে গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিল আর গাল টেনে বলল, হে পিচ্ছি, তুমি কি করো? বাচ্চাটা বলল, দেখো ভাইয়া, আমি পিচ্ছি না, একদিন তোমার থেকেও বড় হব। রবি হাসতে হাসতে বলল, ঠিক আছে, তুমি পিচ্ছি না, একদম বুড়ো তুমি। এবার বাচ্চাটা বলল, এবার তো একদম বুড়ো বানিয়ে দিলে, পিচ্ছিতেই তো ঠিক ছিল। রবি হাসতে লাগলো। এতক্ষণ রাধিকার কথা রবির মনেই নেই। বাচ্চাগুলোর সামনে আসলে রবি এমনিতে অন্যরকম হয়ে যায়, তাদের সাথে নিজেকে একদম মিলিয়ে নিতে চেষ্টা করে। রাধিকাকে বলল, সরি, আসলে বুঝতেই পারছো আমার মনের অবস্থা। এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, এখানকার মানুষগুলো আমার কাছে খুব আপন। চলো সামনের দিকে যাই। রাধিকা কিছু বলছে না, শুধু রবির কথার দিকে তাকিয়ে আছে। তারপর রবি সামনে যেতে কতগুলো বৃদ্ধ মানুষ বের হয়ে এলো। একজনকে দেখে রাধিকার চোখ কপালে উঠে গেল। রাধিকার চোখের কোণে পানি জমে গেল। রাধিকাকে দেখে লোকটাও ফিরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তা আর হলো না। রাধিকা পেছন থেকে মামা বলে ডাক দিল। রবিও অবাক হয়ে গেল। মাঝখান থেকে একটা জাজি রাধিকাকে দেখিয়ে রবিকে বলল, বৌমা বুঝি? রবি একটা শুকনো কাশি দিয়ে বলল, না চাচি, এখনো হয়নি, তোমরা দোয়া করো, হয়ে যাবে। রাধিকার চোখের কোণে জমা থাকা পানি গড়িয়ে পড়তে শুরু করলো। রাধিকা গিয়ে করিম চাচাকে জড়িয়ে ধরল। করিম চাচাও রাধিকাকে জড়িয়ে ধরে নিজের চোখের জল ছেড়ে দিল। রবি কিছু বুঝতে পারছে না, ঠাঁই দাঁড়িয়ে আছে। করিম চাচা বলল, মা তুই এখানে কেন? মামা, আমি ওর সাথে আসছি, কিন্তু তুমি এখানে কেন? মা সে এক লম্বা গল্প, সে অন্য সময় বলবো। অনেকদিন পর রবি আসছে, তার প্রিয় রং চায়ের ব্যবস্থা করি। পাশ থেকে রবি বলল, না চাচা, আজ থাক, চা খাবো না আজ। ঘটনা কি বলুন। তারপর তিনি বলা শুরু করলো, বিজনেস করতাম ভাইদের সাথে, আর তারা আমার সাথে চালাকি করে পুরো বিজনেস তাদের করে নিয়েছে। সেই সুখে আমার স্ত্রী মারা যায়। আমাদের কোনো সন্তান ছিল না, আমিও ঘুরে দাঁড়িয়ে কিছু করতে পারিনি। শেষে আশ্রয় হলো এই বৃদ্ধাশ্রমে। আমরা তো জানতাম মামি অসুখে মারা গেছে। অসুস্থ সে কখনো ছিল না, সবটা ছিল ষড়যন্ত্র। আর আমার বিজনেস হাতিয়ে নেওয়ার পর তারা আমাকে পথে বসিয়ে দেয়। সেই সুখে তোর মামি মারা যায়, কিন্তু সবাই বলে অসুস্থ হয়ে মারা যায়। অনেক বয়স হয়েছে তাই নিজেও কিছু করতে পারিনি। শেষে এখানে আশ্রয় নিলাম। রবি পাশ থেকে করিম চাচার কাঁধে হাত দিয়ে বলল, চাচা মন খারাপ করবেন না এসব নিয়ে, তারা একদিন তাদের ফল পাবে আর আপনি তা খেয়ে দেখবেন, আর আপনি চাইলে আবারও বিজনেস শুরু করতে পারেন। এসব দেখার বয়স কি আর আমার এখন আছে বল? তাও কথা। আচ্ছা, এসব নিয়ে মন খারাপ করতে হবে না, আপনি এখানে থাকুন, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই রবিদের চারপাশে দাঁড়িয়ে আছে। রবি সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে আপনাদের কারো কোনো সমস্যা হচ্ছে না তো? আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। সবাই একসাথে বলল, কোনো সমস্যা হচ্ছে না। তারপর রবি তাদের থেকে বিদায় নিয়ে রাধিকাকে সঙ্গে নিয়ে চলে আসার জন্য বাইকের কাছে এলো। বাইকে উঠতে উঠতে রাধিকা বলল, এখানে একসাথে বৃদ্ধ আর শিশুরা কেন? নিয়মটা আমারই। এগুলো কি তুমি চালাও? আমি ছাড়া আর কে চালাবে বলো? বর্তমানে মানুষগুলো তো আর এসব করার সময় পায় না, তারা শুধু টাকা চেনে। একসাথে শিশু আর বৃদ্ধ, এটার কারণ কি জানতে পারি? অবশ্যই। এখানে একসাথে বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম। শিশুরা তাদের বাবা মায়ের আদর পায় না, আর বৃদ্ধরা তাদের সন্তান বা নাতি নাতনিদের সাথে কথা বলতে পারে না, খেলতে পারে না, তাদের কুলে নিতে পারে না। এমন কষ্টগুলো যাতে তারা কখনো না পায়, আর বাচ্চারা মা বাবা না দাদা দাদির আদর থেকে যেভাবে বঞ্চিত হয়েছে সেটা যাতে তাদের মনে না পড়ে। বৃদ্ধরা পাবে নাতি নাতনি কিংবা সন্তান, আর শিশুরা পাবে বাবা মা কিংবা দাদা দাদি, যাতে সবাই একসাথে ভালো থাকতে পারে। আর শিশুদের জন্য স্কুলের ব্যবস্থাও আছে। তুমি এত কিছু একসাথে কিভাবে সামলাও?
সময় বের করতে হয় আর কি। বাদ দাও এসব। আর শোনো, এই শিশু আর বৃদ্ধদের যে আমি চালাই তা শুধু তুমি জানছো। রাশেদ, তুষার এরা কেউ এসব জানে না। আর আশা করব তুমিও এসব কাউকে বলবে না। ওরা কেউ জানে না? কিন্তু কেন? ওদের যদি বলি এসব আমি করি তাহলে সেটা লোক দেখানো হবে, তাই বলি না। আচ্ছা চলো তাহলে নদীর পাড়ে যাব। একটু পর সন্ধ্যা নেমে আসবে, এই সময় তুমি নদীর পাড়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসলে আমার ভয় আছে নাকি? কেন, আমি থাকাটাই তো সব থেকে বড় ভয়। জি না, তুমি থাকা ভয় হতে যাবে কেন? বরং আমার সৌভাগ্য যে আমি এমন একটা মানুষের সাথে আছি। রবি বুঝতে পারছে রাধিকা কেন এভাবে বলছে। একটু আগের ঘটনাগুলো দেখে রাধিকা এভাবে বলছে। রবি আর কিছু না বলে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। একটু পর নদীর পাড়ে গিয়ে পৌঁছালে সন্ধে নামার আগে নদীটা বেশ সুন্দর লাগে, যা আজ রবি আর রাধিকা একসাথে উপভোগ করবে। রাধিকা ফুচকা খাবে বলল, তাই দুজন ফুচকার দোকানে গেল। রবি 2 প্লেট ফুচকা দিতে বলল, কিন্তু রাধিকা না করে দিয়ে বলল 1 প্লেট দিতে। রবি আর কিছু না বলে চুপ করে আছে। রবির মনটাও খারাপ, কারণ আজকের পর আর রাধিকার সাথে কখনো এভাবে কথা হবে না। মাঝে মাঝে রাধিকা যে জোর করে ফুচকা খাইয়ে দিত তাও আর হবে না। রাধিকা ফুচকার প্লেট হাতে নিয়ে খাওয়া শুরু করলো। পরপর 2টা ফুচকা খেয়ে নিল। রবি তার খাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই রাধিকা বলল, এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। রবি কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। রাধিকা হাসতে হাসতে বলল, মন খারাপ করে বসে আছো কেন? এই নাও, হাঁ করো। রবির মুখের সামনে একটা ফুচকা ধরে, না, আমার খেতে ইচ্ছা করছে না। তা বললে কি আর হয়? আমি যখন দিছি সো খেতেই হবে। তুমি তোমার কাজের কথা বলে গেছো রাধিকা। কথাটা বলার সাথে সাথে রাধিকা একটু আতকে উঠল আর রবিকে কাঁপা কাঁপা গলায় বলল, কি কি কাজের কথা ভুলে গেছি আমি? ফুচকা তুমি নাকি আমাকে খাওয়ানো ট্রাই করছো। ফুচকা খাওয়া তোমার কাজ, আমার নয়। রবির কথা শুনে রাধিকা একটা দীর্ঘশ্বাস নিল আর বলল, এত কথা বলো না তো, খাও, কাল থেকে আর খেতেও পাবে না। খাচ্ছি। তারপর রবি রাধিকার হাত থেকে ফুচকাটা খেয়ে নিল। রবি রাধিকাকে খাইয়ে দিল। খাওয়া শেষে দুজন আবার নদীর পাড়ে গিয়ে বসলো। হঠাৎ রাধিকা বাদাম খাবে বলল। রবি বাদাম এনে দিল, কিন্তু রাধিকা বাদামের খোসা ছাড়িয়ে রবিকে খাইয়ে দিচ্ছে। রবি যদিও বলছে তাকে খেতে, কিন্তু সে শুধু রবিকে খাইয়ে দিচ্ছে। রবি উপায় না পেয়ে নিজে এবার বাদামের খোসা ছাড়িয়ে রাধিকাকে খাইয়ে দিল। রাধিকা মিষ্টি হাসি দিয়ে রবির কাঁধে মাথা রাখল আর দূর দৃষ্টি দিয়ে নদীর দিকে তাকিয়ে রইল। রবি রাধিকার মাথা দেওয়ায় কিছুটা কেঁপে উঠল, কারণ এই প্রথম রাধিকা রবির কাঁধে মাথা রাখল। এই নদীটা খুব সুন্দর না? অনেক। আর বিকেলে নদীর পাশে বসে সূর্য ডোবার দৃশ্যটাও বেশ সুন্দর। জানো, আমার একটা ইচ্ছে ছিল কোনো এক বিকালে নদীর পাশে বসে কারো কাঁধে মাথা রেখে ডুবন্ত সূর্যটা দেখার। তুমি কিভাবে জানো আমার একটা ইচ্ছা ছিল? তোমাকে আমি অনেকটা পরে নিছি, আর আমি মানুষটা একটু অন্যরকম। কেউ কিছু বলতে চাইলে চারপাশের অবস্থা বুঝে আমি কিছুটা আন্দাজ করতে পারি সে কি বলছে। তুমি তো বেশ ভালো করে পড়তে পারো আমাকে। পড়তে পারি। তোমাকে আমি কতটা পড়েছি সেটা তুমি পড়ে বুঝতে পারবে। চলো এখন আসি। না, আর একটু বসি না। ওকে, তুমি যেমনটা বলবে। আচ্ছা, আমি একটা ফোন দিচ্ছি রাশেদকে। কেন? কোথায় আছে, কি করছে এসব জানবো, এই আর কি। ওকে, তাড়াতাড়ি বলো তাহলে। রবি ফোন বের করে রাধিকার কাছ থেকে কিছুটা দূরে গেল। রাশেদের সাথে 10 মিনিট কথা বলল, আর রাশেদের কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে। রাশেদকে শেষবারের মতো বলল, সবকিছু জানোই, এখন যেভাবে চলছে সেভাবেই চলে। রাশেদ রবির কথার আগে পিছে কিছু বুঝছে না। উপাস থেকে রাশেদ বলল, ভাই কি হয়েছে তোর, বল না। হঠাৎ করে বললি অল্প কিছু সময়ের মধ্যে হারিয়ে যাবি, সবকিছু আমাকে বুঝিয়ে দিলি, কোথায় কি আছে, কি করতে হবে, কিন্তু তুই কই হারাবি, এখন কই আছিস? জানি না কোথায় হারাবো, বেঁচে থাকলে দেখা হবে। তবে আমার অসম্পূর্ণ কাজ তোরা সম্পূর্ণ করবি, আর পরের বার বিপি হিসেবে তুই থাকবি। আসি আমি। তুই কোথায় বল, আমরা আসছি। ভালো থাকিস। তারপর রবি ফোন কেটে দিল। রবির এমন কথায় রাশেদের চোখে পানি চলে এলো। হালকা অন্ধকার চারদিকে ঘনিয়ে আসতে লাগলো। রাশেদ ভাবল রবি বিপদে আছে, তার লোকেশন বের করতে হবে। রাশেদ ট্রাই করলো, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ রবি তাকে ট্র্যাক করার কোনো কিছুই ঠিক রাখেনি। রবির বাইকে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল, যেটা রাশেদ করেছিল তাও নেই। ফোনকেও কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। এমনকি রবির হাতের ঘড়িতে যে ট্র্যাকিং এর সিস্টেম ছিল সেটাও অফ করে দিল।
রাশেদ কিছু বুঝতে পারছে না কি করবে। সবাই দাঁড়িয়ে পড়ল, কি করবে না করবে বুঝতে পারছে না। সবাই রবি যেখানে যেখানে যেতে পারে সেখানে যেতে লাগলো। ফোন কেটে দিয়ে রবি রাধিকার পাশে এসে বসলো। নদীর পাশে বসার জায়গা ছিল, রাধিকা সেখানে আছে। রবি গিয়ে তার পাশে বসলো। রবি বসতে রাধিকা আবার রবির কাঁধে মাথা রাখলো। রবি রাধিকার আচরণ দেখে যতটা অবাক হচ্ছে, তার থেকে বেশি অবাক হচ্ছে তার ভেতরের আর বাইরের মানুষের পার্থক্য দেখে। কিভাবে পারে একটা মানুষ এত অভিনয় করতে? রাধিকা রবিকে ডুবন্ত সূর্য দেখিয়ে বলল, ডুবন্ত লাল বর্ণের সূর্য খুবই সুন্দর না? তবে এই মুহূর্তে আমার কাছে তোমার থেকে বেশি সুন্দর নয়। এভাবে আর কতজনকে পটিয়েছ? আমার যে চেহারা আবার পটানো কেমনে পসিবল? মিথ্যাও ঠিক করে বলতে পারো না। কিন্তু তুমি খুব ভালো পারো। মানে? মজা করলাম, কিছু না। আচ্ছা চলো ওইদিকে একটু হাঁটি। অন্ধকার নেমে আসছে, চলো বাসায় যাই। আর একটু পর যাব। তুমি যেমনটা বলবে। তুমি আমার সব কথা শোনো কেন বলো তো? যাকে এত ভালোবাসি তার কথা কিভাবে না শুনে পারি বলো? তাই তো যেন মৃত্যুর ফাঁদে চলে আসলাম। মানে কি মৃত্যুর ফাঁদ? আর একটা মিনিট সময় আছে, তার মধ্যে তোমাকে বলেই ফেলি। কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। এই মুহূর্তে একটা কথা বলতে চাই। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আর তোমাদের পরিকল্পনা কখনো সফল হবে না। কি পরিকল্পনার কথা বলছো? চারপাশে এমপির লোক আমাদের ঘিরে রেখেছে, সেটা তোমার প্ল্যানের মধ্যে ছিল। আর জানো, এসব জানার পরেও আমি এসেছি, বেশি কিছু নয়। শুধু একটা কথা বলবো, যদি মেরেই ফেলো তবে নিজের হাতে আমায় মেরো, অন্য কেউ মারতে চাইলে সেটা পারবে না। রবির কথা শেষ হতে না হতে চারপাশে অনেক লোকগুলো গুলি নিয়ে রবিকে ঘিরে ধরল। রবি কিছু কিছু না বলে রাধিকার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এই তো তোমার ভিতরের মানুষটা। হঠাৎ পেছন থেকে কেউ রবির মাথায় আঘাত করলো। রবি অজ্ঞান হয়ে গেল। রাধিকা রবির দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ বস, এটাই আমি। আমার কাজ যেভাবে হোক আমি করব। রবিকে নিয়ে যাওয়ার হলো একটা পুরনো গোডাউনে। চারপাশে বন্ধ অন্ধকার। রবির জ্ঞান ফিরে মুখে পানি অনুভব করে। চোখ খুলে দেখে ছেলেদের মতো স্টাইল করে কোমরে গুলি নিয়ে রাধিকার সামনে দাঁড়িয়ে আছে। পাশে মুখ বাঁধা অনেকগুলো লোক গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। রাধিকা লোকগুলোকে বলল রবিকে মারতে। দুজন লোক পাশে থাকা লাঠি উঠিয়ে রবির পায়ে জোরে আঘাত করল। রবি ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু রবির চিৎকারের শব্দ তার মুখের ভেতর থেকে গেল, কারণ তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল, যাতে চিৎকার করলেও কেউ না শুনে। মাথায় ছাড়া রবির পুরো শরীরে আঘাত করে। রাধিকার মধ্যে কোনো ইমোশন কাজ করছে না, কেবল রবির চিৎকারের মুখ বন্ধ করা আওয়াজ শুনে পৈশাচিকভাবে হাসছে। বেশ কিছু সময় মারার পর রাধিকা দুজনকে থামালো। রবির কাছে গিয়ে তার মুখের বাঁধন খুলে দিয়ে হাসতে হাসতে রবিকে বলল, কেমন লাগো যে কারোর সাথে লাগতে যাওয়া? রবি ব্যথার আঘাতে ভালো করে কথা বলতে পারছে না, তাই কষ্ট করে বলল, 10 জনের ভালোর জন্য আমি সবার সাথে লাগতে পারি। এখানে থাকা সবাইকে আমি চাইলে এখনই ধ্বংস করতে পারি। রবি কথা শেষ করে লোকগুলোর দিকে ভালো করে তাকাতে দেখে তার দলের একটা ছেলের মতো কেউ আছে। চোখগুলো কেমন যেন চেনা চেনা লাগছে। রবি রাধিকাকে ছেলেটাকে দেখিয়ে বলল, এই ছেলেটাকে? রাধিকা হাসতে হাসতে বলল, চিনতে পারোনি? তোমার দলের ছাদেক। রাধিকার কথা শুনে রবির চোখ লাল হয়ে গেল। এতদিন তাহলে রবি দুধ কলা দিয়ে কাল সাপ পুষিয়ে রাখছিল। রবির হাত চেয়ারে বাঁধা ছিল। সাদেক নাম শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি। চেয়ার নিয়ে রবি উঠে দাঁড়াতে চায়, কিন্তু বারবার পড়ে যায়। শেষে জোরেই এক লাথি মারল মাটিতে, আর চেয়ার সহ নিয়ে রবি দেয়ালে ধাক্কা খেল। সাথে সাথে চেয়ার ভেঙে গেল। রবি ভালো করে উঠে দাঁড়াতে পারছে না। রবির অবস্থা দেখে রাধিকা হাসছে। পাশে থাকা লোকটার গুলি রবি কেড়ে নিল আর সাদেককে শুট করে দিল। পুরো 18টা দানাত সাদেকের শরীর ক্ষত বিক্ষত করে ফেলল। সবাই রবির এমন রাগ দেখে ভয়ে রবির দিকে গুলি ধরল, কিন্তু রাধিকা যতক্ষণ বলবে না ততক্ষণে কেউ শুট করবে না। রবি কাঁপা কাঁপা গলায় বলল, আমার দলে কোনো বিশ্বাসঘাতকদের স্থান নেই। আর রাধিকা, এই গুলিতে আর মাত্র 2টা দানা আছে। চাইলে এই 2টি দানা তোমার শরীরে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমি নিজ হাতে আমার ভালোবাসার মানুষকে মারতে পারবো না। মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করতে আমার দুর্বলতা কি? আমি কিছু বলতাম না, তবে আজ বলছি, আমার সব থেকে বড় দুর্বলতা তুমি। রবির কথা শেষ হতে না হতে রাধিকা নিজের বন্দুক নিয়ে রবির পেট শুট করলো। এমন ভাবে শুট করলো যাতে রবি মরে না যায়। রাধিকা শুট করার ফলে রবি জ্ঞান হারিয়ে ফেলল। রাধিকা নিজের ফোন বের করে এমপিকে ফোন দিল। রবি তখনও অজ্ঞান।
একটু পর ইম্পি আসলো, হাসতে হাসতে ভেতরে আসলো। রবি তখন অজ্ঞান। ইম্পি আসার পর পানি দিয়ে রবির জ্ঞান ফিরানো হলো। ইম্পি হাসতে হাসতে বলল, বলেছিলাম না আমার সাথে লাগতে গেলে শেষ হয়ে যাবি। আজ দেখলি তো তোর মৃত্যু আমার হাতে লেখা। রবি কিছু বলতে পারছে না, শুধু রক্তাক্ত মুখে হেসে যাচ্ছে। এমপি আবার বলল, শেষ ইচ্ছে থাকলে বল, আমি নিজ হাতে তোকে শেষ করে দেব। সাথে সাথে এমপির ফোনে একটা মেইল আসলো। মেইলটার শেষে আগের মতো আর কে লেখা। এমপি অবাক হয়ে গেল, রবি তো তার সামনে, তাহলে মেইল কি করলো? মেইলে লেখাছে, তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এমপি এবার কিছুটা ঘাবড়ে গেল। রবি যদি আর কে না হয় তাহলে আর কেটা কি? যাক, সেসব পরে দেখা যাবে, আগে ভিপিকে শেষ করি। এমপি গুলি হাতে নিয়ে রবিকে শুট করতে যাবে, তার আগে রবি বলল, আমার একটা শেষ ইচ্ছা আছে। রবির কথা শুনে এমপি গুলি নামিয়ে নিল আর কি ইচ্ছে জিজ্ঞেস করলো। আমাকে মারতে হলে রাধিকা মারবে, আর কেউ নয়। এমপি বলল, এত ভালোবাসা কই থেকে আসে? এমপি আবার হাসতে হাসতে বলল, ঠিক আছে, তোর ইচ্ছে না হয় আমি পূর্ণ করলাম। রাধিকাকে শুট করতে বলল। সাথে সাথে রাধিকা রবির বুকে আরো 2টা গুলি করলো। রবি হাসতে হাসতে নিজের চোখ বন্ধ করে ফেলল। এমপি রবির লাশটা নদীতে ফেলে দিতে বলল। লোকজন রবির লাশ নদীতে ফেলে দিল। সব কাজ শেষ করে সবাই যার যার মতো চলে গেল। রাধিকাও তার বাসায় চলে গেল। একদিকে রাশেদ রবিকে খুঁজে না পেয়ে সবাইকে ফোন দিচ্ছে, রবির কোনো খোঁজ নেই। রাতও হয়ে গেল। হঠাৎ রাধিকার কথা মনে হতেই রাধিকাকে ফোন দিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রাধিকা বলল বিকালে রাধিকা বাসায় চলে এসেছে, আর রবি কোথায় জানে না। রাধিকা জেনে বুঝে রাশেদকে মিথ্যে বলল যাতে রাধিকা বেঁচে যায়। অনেক রাত হয়ে গেল, রাধিকার ঘুম আসছে না। হঠাৎ রবির দেওয়া ডায়েরির কথা মনে পড়ল। রাধিকা ডায়েরিটা হাতে নিয়ে গিফট পেপারগুলো ছিঁড়ে ডায়েরিটা বের করল। ডায়েরির প্রথম পাতায় সবুজ কলমে শুধু একটা শব্দ লেখা, প্রিয়সী। পরের পাতায় লেখা, তোমাকে প্রথম দেখাতে আমার ভীষণ ভালো লেগেছে, তারপর ভালোবাসা। জানো, তোমাকে প্রপোজ করার পর যখন তুমি রিজেক্ট করো আমার খুব খারাপ লাগে। তারপরে তোমাকে ভালোবাসি বোঝানোর জন্য প্রতি রাতে বাঁশি বাজিয়ে তোমার মনোযোগ নেওয়ার চেষ্টা করতাম। একসময় তোমার বাঁশিওয়ালার প্রতি ভালো লাগা কাজ করে। যখন তুমি জানতে পারলে সেটা আমি, তখন তুমি ফুচকার দোকানে এসে আমাকে শুনিয়ে রাজনীতি সম্বন্ধে ভুলভাল কথা বলো। আমি তখন নিজেকে তোমার সামনে নিয়ে আসি। তারপরের পাতায় লেখা, একদিন আমি তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। সেদিন তুমি নীল শাড়ি পরেছিলে। তোমাকে দেখে আমার আরো ভালো লেগে যায়, আরো ভালোবেসে ফেলি। রাজনীতি নিয়ে সমালোচনা করায় তোমার থেকে 7 দিনের সময় চাই, আর তুমি সময় দিলে। প্রতিদিন তোমাকে ভালোবেসে গোলাপ দিতাম, আর তুমি সেই গোলাপ ডাস্টবিনে ফেলে দিতে। পরের 2 পাতায় কিছু লেখা। তৃতীয় পাতায় লেখা, আজ হঠাৎ তোমার এখানে আসার কারণ আমি খুঁজে পেলাম। আমি জানতে পারলাম তুমি এখানে আসার পেছনের কারণ আমি। এমপি তোমাকে ভাড়া করেছে আমাকে মারার জন্য। তুমি কোনো রাধিকা নও, কোনো মেয়র তোমার বাবা নয়, সব তোমার সাজানো নকল পরিচয়। তুমি কন্ট্রাক্ট কিলার শ্রাবণী। আমাকে মারার জন্য তুমি এমপির কাছ থেকে টাকা নিয়েছো। জানো, আমি চাইলে তোমাকে সেদিনই মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে এতটাই ভালোবাসছি যে তোমার হাতে মৃত্যুকে আলিঙ্গন করতেও রাজি হয়েছে। তুমি জানো, মানুষ বলে কেউ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। আমি সত্যি তোমার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছি, তোমাকে চারপাশে দেখতে পাই, হঠাৎ ঘুম ভেঙে যায় তোমার কথা ভেবে। পরের পাতায় লেখা, কতটা ভালোবাসলে মৃত্যু জেনেও এমন চুপ করে বসে থাকতে পারে জানো। পরিশেষে একটা কথা বলবো, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। সব বেঈমানদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ বেঈমান হয়ে থাকবে আমার লাইফে। 7ম দিনে তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছ। আমিও স্বইচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করব। ভালো থেকো বেঈমান প্রিয়সী। পুরো ডায়েরিতে আর কিছু লেখা নেই। রাধিকার মধ্যে কোনো অনুতপ্ত বোধ নেই। ডায়েরিটা ডাস্টবিনের দিকে ফেলে দিয়ে এক পৈশাচিক হাসি দিল, আর অট্ট হাসি দিয়ে বলল, ভালোবাসা মানুষকে সত্যি অন্ধ বানিয়ে দেয়। রবি কি আর ফিরে আসবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তার গল্প? পরে কি হচ্ছে জানতে চোখ রাখুন নতুন গল্পে ফিরে আসা সিক্রেট মাফিয়া। অনেকদিন পর গ্রামের বাসায় বেড়াতে আসলো অজয়। তার খুব ইচ্ছে হলো গ্রামের নদীতে মাছ ধরার। সবাই মিলে একটা জাল আর ছোট্ট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল। কিছুটা দূরে অজয় কিছু একটা দেখতে পেল। দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই অজয় আর তার সঙ্গীরা মিলে সেটা কি দেখতে নৌকা নিয়ে সেখানে গেল। কাছে গিয়ে বুঝতে পারে একটা মানুষ পড়ে আছে, মুখটা মাটির সাথে লেগে আছে, তাই ভালো করে চেনা যাচ্ছে না। অজয় আর তার সঙ্গীরা মিলে পড়ে থাকা লোকটাকে উল্টাতে অজয় ভয়ে কাদাময় জায়গায় পড়ে গেল। অজয়ের এমন ভয় পাওয়া দেখে সবাই অজয়কে জিজ্ঞেস করলো ভয় পাওয়ার কারণ।
অজয় ভয়ে কিছু বলছে না। অজয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা কিভাবে সম্ভব। অজয় আবারও পড়ে থাকা লোকটাকে ভালো করে দেখতে কাছে গেল। অজয় এবার শিওর হয়ে গেল এটা আর কেউ নয়, তার ইউনিভার্সিটির ভিপি রবিউল হাসান, যে কয়দিন আগে সাইম নামের একটা এসিড কারবারিকে ধরে ছাত্রীদের নিয়ে পিটিয়ে মেরেছিল, যার কথায় পুরো ভার্সিটি কাঁপে। অজয় রবির পালস পরীক্ষা করে দেখে, এখনো পালস নড়ছে, মানে রবি বেঁচে আছে। সবাই ধরাধরি করে রবিকে নৌকায় তুলে গ্রামের বাড়িতে নিয়ে গেল। পাশে থাকা একটা বিশ্বস্ত হসপিটালে রবিকে ভর্তি করা হলো, আর রবির কথা কাউকে না জানাতে নিষেধ করা হলো। অজয় গ্রামের বাড়িতে চাচার কাছে আসছে, সাথে তার ফ্রেন্ডরাও, কাজিনরা আসছে। অজয় ছাড়া কেউ রবিকে চেনে না। অজয়ের চাচা বর্তমান চেয়ারম্যান, সেই সুবাদে রবির সব খবর হসপিটালের ডাক্তার আর অজয়ের চাচা এবং তারা ছাড়া আর কেউ জানে না। অজয় তার চাচাকে রবির ব্যাপারে সব বলেছে, তার চাচাই তাকে এই খবর গোপন রাখতে বলেছে। অজয়ের চাচা ভালো করে বুঝে গেছে রবিকে কোনো নেতা মারতে চেয়েছে। রবিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অজয় আর তার সঙ্গীরা বাইরে অপেক্ষা করছে। অজয়ের চাচা ডাক্তারকে ফোন দিয়ে সব বলেছে, তাই কাগজপত্র রেডি করতে সময় লাগেনি। অজয় বাইরে বসে অপেক্ষা করছে, আর সেদিনের কথা ভাবছে যেদিন তার বেস্ট ফ্রেন্ড বাসায় যাওয়ার জন্য একটা গাড়িও পাচ্ছিল না, আবার তাড়াতাড়ি বাসায়ও পৌঁছাতে হবে। কোনো উপায় না পেয়ে সেদিন অজয়ের ফ্রেন্ড রবির কাছে আসে, আর রবি রাশেদকে দিয়ে অজয়ের ফ্রেন্ডকে বাসায় পৌঁছে দেয়। আর কোনো ভিপি এমন কাজ করবে না। অজয় বসে বসে এসব ভাবছে। একটু পর ডাক্তার বের হলো। অজয় ডাক্তারের কাছে গিয়ে রবির অবস্থা জানতে চাইল। দেখুন, রোগীর অবস্থা খুবই খারাপ, বাঁচার আশা মাত্র 1%। আমরা রোগীর শরীর থেকে 3টা বুলেট পেয়েছি, শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, আর উঁচু থেকে পড়ার সময় মাটিতে আঘাত পেয়েছি, তাই মাথায় অনেক জখম হয়েছে, পুরো ঘাড় মুচড়ে গেছে। সব মিলিয়ে বাঁচার চান্স মাত্র 1%। তাহলে আমরা এখন কি করব? আমাদের গ্রামের হসপিটাল খুব ভালো চিকিৎসা ব্যবস্থা এখানে নেই, তার থেকে ভালো রোগীকে আপনারা শহরের ভালো হসপিটালে ভর্তি করান, তাতে রোগী বেঁচেও যেতে পারে। এখানে থাকলে আমার ব্যক্তিগত মতামত হিসেবে রোগী মারা যাবে। তাহলে আমরা ঢাকা নিয়ে যাব, কিন্তু রোগীর হাতে খুব কম সময় আছে, 48 ঘন্টার মধ্যে ভালো চিকিৎসা না পেলে ক্ষতি হতে পারে। অজয় মাথায় হাত দিয়ে ভাবল, রবিকে হসপিটালে নিয়ে গেলে তো সবাই চিনে যাবে, তার থেকে ভালো প্লাস্টিক সার্জারি করালে কেমন হয়। ডাক্তারকে বলল রবির প্লাস্টিক সার্জারি করাতে। ডাক্তার না করতে চাইলেও অজয় বুঝিয়ে বলে এই চেহারা নিয়ে রবিকে ঢাকায় নিয়ে গেলে মেরে ফেলবে। যদিও রবির হাতে সময় কম, তাও ডাক্তার খুব তাড়াতাড়ি প্লাস্টিক সার্জারি করে দিল। রবিকে খুব তাড়াতাড়ি ঢাকায় নিয়ে আসা হলো। অজয় আর তার কাজিনরাও ঢাকায় ফিরে এলো। অজয় সবাইকে বলে দিল রবি সাধারণ কোনো লোক নয়, ভুলেও ওর কথা যেন বাইরে কেউ না জানে। সবাই অজয়ের কথায় সম্মতি জানালো। রবিকে হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তার ভালো করে দেখে বলল রোগীর অবস্থা খুব খারাপ, অনেক রক্ত বের হয়ে গেছে শরীর থেকে। এই মুহূর্তে 4 ব্যাগ রক্ত লাগবে। অজয় রোগীর রক্তের গ্রুপ জানতে চাইল। ডাক্তার বলল ও পজিটিভ। অজয়ের রক্ত সেম, কিন্তু সে তো 1 ব্যাগ দিতে পারবে। অজয় বলল হসপিটাল থেকে দিতে, কিন্তু ডাক্তার সেখানে গোলক ধাঁধা বাঁধিয়ে দিল। ডাক্তার অজয়কে বলল, দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ। আমাদের কাছে যে রক্ত আছে তা অনেক পুরনো এবং সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এই সময় রোগীর একদম তাজা রক্ত দরকার, যাতে রক্ত দেওয়ার পরে রোগীর কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমি রক্তের ব্যবস্থা করছি। আমিও 1 ব্যাগ দেব, আমারও রক্তের গ্রুপ সেম। তাহলে দেরি না করে এক্ষুনি দিয়ে দেন। যত দেরি হচ্ছে রোগী তত মৃত্যুর দিকে এগোচ্ছে। তাহলে 10 মিনিট পরে দেই। আপনার থেকে রক্ত বের করতেও 10 মিনিটের থেকে বেশি সময় লাগবে। কথা না বাড়িয়ে চলুন, আর আপনার বাকি সঙ্গীদের রক্তের ব্যবস্থা করতে বলুন। ঠিক আছে, আপনি রক্ত নেওয়ার ব্যবস্থা করুন, আমি আসছি। ডাক্তার চলে গেল। অজয় এই সময় কি করবে ভেবে পাচ্ছে না। রাতও হলো বটে। এই সময় রক্তের অবস্থা করাটাও অনেক টাফ। এই সময় পাশে পাবে একমাত্র রাশেদকে। অজয় ফোন দিল রাশেদকে, যে রাশেদ রবির ডান হাত বললে চলে। রবির অবর্তমানে সবকিছু দেখাশোনার দায়িত্ব রাশেদের। প্রথম রিং হতেই রাশেদ ফোন ধরল। কে বলছেন, তাড়াতাড়ি বলুন। ভাই, আমি আপনাদের ভার্সিটির অজয় বলছি। হ্যাঁ বল, কি সমস্যা? ভাই, অনেক বড় বিপদে আছি ভাই। এই সমস্যায় আপনি একটু আমাদের পাশ দাঁড়ান ভাই। কি হয়েছে বল আমাকে, আর কি বিপদে আছো তুমি? কোথায় তুমি, বলো, আমি আসছি। ভাই, আমার ও পজিটিভ রক্ত লাগবে 3 ব্যাগ, কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না, কারণ তাজা রক্ত লাগবে, পুরো রক্ত দিয়ে হবে না, খুব তাড়াতাড়ি লাগবে ভাই। এক কাজ করো, তুমি
হসপিটালের ঠিকানা বলো, আমি রক্তের ব্যবস্থা করছি, আর আমিও দিতে পারবো। অজয় হসপিটালের ঠিকানা দিয়ে দিল। অজয় নিজে রক্ত দিতে চলে গেল। এদিকে রবির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। রাশেদ জানে না রবি কোথায়, ভীষণ চিন্তা হচ্ছে তার। রাশেদ 3 জনকে ফোন দিয়ে হসপিটালে যেতে বলল, যাদের ব্লাড ও পজিটিভ। রাত প্রায় 2টা। সবাই গিয়ে রক্ত দিল। রাশেদ কাকে রক্ত দিল সে নিজেও জানে না। রোগীকে দেখতে চাইল রাশেদ, কিন্তু অপারেশন চলছে আবারও, তাই রাশেদ রোগীকে দেখতে পেল না। রাশেদ চলে গেল। রাত অনেক, তাই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। অজয় ভাবছে রবির জ্ঞান ফিরলে কি হয়েছে তা শুনবে। দীর্ঘ সময় অপেক্ষার পরও রবির জ্ঞান ফেরে না। অজয় রবিকে হসপিটালে রেখে বাসায় চলে যায় আর ডাক্তারকে বলে যায় যে কোনো দরকার পড়লে অজয়কে ফোন দিতে। সকাল 10টা হয়ে গেল, ডাক্তার কোনো খবর বলেনি অজয়কে। অজয় নিজে হসপিটালে ফোন দিয়ে রবির অবস্থা জানতে চাইল। কর্তব্যরত নার্স অজয়কে হসপিটালে আসতে বলল। অজয় নাস্তা করে হসপিটালে গেল। রবি রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ডাক্তার কি যেন চেক করছে। প্রায় 10 মিনিট পর ডাক্তার বের হলো। ডাক্তারের মুখ কালো দেখে অজয় বুঝতে পারল ভয়ঙ্কর কোনো খবর অপেক্ষা করছে তার জন্য। তাও অজয় উত্তেজিত হয়ে ডাক্তারকে বলল, ডাক্তার, রোগী ঠিক আছে তো? রোগী আপনার কি হয়? ভাই হয় সবার, আমারও ভাই। দেখুন, নিজেকে সামলান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সরি, রোগীর অবস্থা এখন আগের থেকে খারাপ। রোগী এখন আইসিইউতে চলে গেছে। আমাদের একটা মিটিং বোর্ড গঠন করা হয়েছে। সবার মতামত অনুযায়ী রোগী আইসিইউ থেকে বের হওয়ার আশা মাত্র 3%। দেশের বাইরে নিলে বেঁচে ফেরার আশা কত %? দেখুন, দেশের বাইরে নিয়েও তেমন কোনো লাভ নেই। রোগীর অবস্থা ততটাও ভালো নয়, আর বাইরের দেশ অন্য দেশের রোগীদের প্রতি ততটা সিরিয়াস হয় না। তার থেকে ভালো হবে আপনি রোগীকে বাসায় নিয়ে যান, সেখানে সেবা যত্ন করুন। তাহলে হয়তো রোগী বেঁচে ফেরার আশা কিছুটা বাড়তে পারে। আচ্ছা, তাহলে রোগীকে আমরা বাসিনের ব্যবস্থা করছি। জি, তাই করুন। প্রয়োজনে একটা নার্স রাখবেন রোগীর দেখাশোনা করার জন্য। তাহলে আমরা আসি। অজয় হসপিটালের সব কাগজপত্র ঠিক করে নিয়ে রবিকে বাসায় নিয়ে আসলো। অজয়ের বাসায় তার মা বাবা আর একটা ছোট বোন আছে। বাসাটা 2 তলা। রবিকে উপরতলায় একটা রুমে নিয়ে গেল। শুধু রবির জন্য সেই রুমটাকে হসপিটালের মতো বানিয়ে ফেললো। একটা নার্স রাখা হলো, সারাক্ষণ সে রবির খেয়াল রাখে। সময় যেতে লাগলো, কিন্তু রবির ঠিক হওয়ার কোনো নামগন্ধ নেই। পুরো 1 মাস শেষ হয়ে গেল, তাও কোনোভাবে রবি ঠিক হচ্ছে না। নার্স রবির পালস চেক করছিল, তখনই কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে দেখলো অস্বাভাবিকভাবে রবির পালস বেড়ে যাচ্ছে। নার্স বুঝতে পারলো অল্প সময়ের মধ্যে রোগী হার্ট অ্যাটাক করতে পারে। নার্স তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন দিয়ে রবিকে হসপিটালে নিয়ে গেল। সেখানে ভিন্ন আরো 3টে ইঞ্জেকশন পুশ করা হলো। নিমিষে রবির দেহ নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার বের হয়ে বলল, রোগীর অবস্থা আগের থেকে খারাপ, যে কোনো সময় আরো খারাপ কিছু হতে পারে। নার্সকে আরো ভালো করে কেয়ার করতে বলল। তারপর রবিকে আবারও অজয়ের বাসায় নিয়ে আসা হলো। যতটুকু পারছে সবাই রবির দেখাশোনা করছে। বেশিরভাগ সময় নার্স রবির পাশে থাকে। রাতের বেলায় নার্স চলে গেলে অজয়ের বোন সাইফা আর তার মা দেখাশোনা করে। মাঝে মাঝে অজয় রবির অবস্থা কেমন তা দেখে যায়। অজয়ের বাবা মাও কেউ জানে না রোগীর নাম কি। যখন অজয়ের থেকে জানতে চায় তখন শুধু বলে সময় হলে ওর নাম বলবে, তার আগে বললে বিপদ হবে। তাই আর বাবা মাও অজয়কে চাপ না দিয়ে সময় দেয়। এভাবে চলতে থাকে আরো দীর্ঘ সময়। প্রায় 1 বছর পর রবির হাতের আঙ্গুল নড়ে ওঠে। হঠাৎ রবির পালস আস্তে আস্তে বাড়তে শুরু করে। রাতের বেলায় এমন হওয়ার কারণে নার্স ছিল না। রবির ঘরে ছিল সাইফা। রবির হাতের আঙ্গুল নড়ে ওঠায় সাইফা চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। সাইফার চিৎকার শুনে অজয় এবং তার মা দৌড়ে সেই রুমে এলো। সাইফা কিছু না বলে রবির দিকে হাত ইশারা করলো, আর তার সবাই তাকিয়ে দেখে রবির হাতের আঙ্গুল এখন একটু একটু নড়ছে, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে। অজয় দেরি না করে নার্সকে ফোন করে। নার্স হসপিটালে নিয়ে যেতে বলল তাড়াতাড়ি। তারপরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। ডাক্তার রোগীর সবকিছু চেক করার পর হাসি মুখে বের হলো, সবাইকে বলল, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে রোগীর আগের কোনো কিছু মনে আছে কিনা সেটা এখনো আমাদের বোঝা মুশকিল। যতক্ষণ না রোগীর জ্ঞান ফিরবে ততক্ষণ আমাদের বোঝা মুশকিল। রোগী বেঁচে উঠেছে এতে সবাই অনেক খুশি। বাকিটা আল্লাহ ভরসা। যদি রোগীর আগের মেমোরি লস না হয় তাহলে সব থেকে ভালো হয়। ডাক্তার 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফেরার কথা বলে, কিন্তু 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও রোগীর জ্ঞান ফেরে না। সবাই ভয়ে আছে। সে ভয় দূর হলো আরো 2 ঘন্টা পর। আরো 2 ঘন্টা পরে সেখানে আরেক বিপত্তি। তার জ্ঞান ফিরলেও নিজেকে চিনতে পারছে না, মানে তার অতীত ভুলে গেছে।
ডাক্তার রুবিকে আরও কিছু পরীক্ষা করে বলল, অতীত খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর যতদিনই অতীত ফিরে না আসে ততদিন খুব সাবধানে থাকতে হবে। অজয় সবার সামনে রবির নাম নিতে পারবে না, তাই রবির নামের দ্বিতীয় অংশ হাসান বলে সবার কাছে সম্বোধন করল। সবাই এখন হাসান বলে চেনে। রবি এখন হাসান নাম ধরে অজয়ের পরিবারে সময় পার করতে লাগে, অজয়ের সাথে ঘোরাঘুরি করে। একদিন হঠাৎ রবি আর অজয় বিকালের দিকে ঘুরতে বের হলো। হঠাৎ কতগুলো লোক গুলি নিয়ে রবি অজয়কে চারপাশে ঘিরে ফেলে। দুইজন কিছু বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ গাড়ি থেকে একজন বের হয়ে রবির কাছে আসে আর বলে, ভাই আপনি এতদিন পর কোথা থেকে আসছেন, আর এমন সাধারণভাবে কেন? আপনাকে আমরা সবাই কত খুঁজছি জানেন? আমাকে করছে মানে? আরে ভাই এসব মানে পরে হবে, আগে চলেন তো বাসায় যাই, আমাদের হবু ভাবি অপেক্ষা করছে। পাশ থেকে অজয় বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এ আমাদের ভাই নয়। তুমি চুপ করো তো, চলেন ভাই, পুরো 3 মাস পর আপনাকে পাইছি। তোমাদের ভাইয়ের নাম কি? আরে ভাই আপনি আপনার নাম জানেন না? আপনি তো আমাদের আফসান সাকিব ভাই। রবি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। শেষে রবি তাকে বলল, শিওর তো তুমি আমাকে চেনো আর আমি তোমাদের ভাই? হ্যাঁ ভাই, আপনি তো আমাদের ভাই। ঠিক আছে, কাল বিকাল 4টায় এখানে চলে এসো, আমি কাল যাব তোমাদের সাথে। ঠিক আছে ভাই, তাহলে এখন আসি, অনেক কাজ ওইদিকে। তারপর তারা চলে যেতে লাগলো। গাড়ির কাছে গিয়ে একজন ভাইকে খুঁজে পেয়েছি বলে শূন্য আকাশে গুলি ছুটল। গুলির আওয়াজ শুনে রবি মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার অনেক মাথা ব্যথা শুরু হলো। রবি কিছু বুঝে ওঠার আগে অজ্ঞান হয়ে গেল। লোকগুলো গুলি চালিয়ে চলে গেল। রবির কি হয়েছে তারা খেয়াল করেনি। অজয় তাড়াতাড়ি রবিকে পাশের হসপিটালে নিয়ে গেল। ডাক্তার রবিকে দেখে বলল, তেমন কিছু হয়নি, শুধু মাথা ব্যথা হয়েছে, আর একটু ঘুম দিলে ঠিক হয়ে যাবে। অজ্ঞান অবস্থায় রবিকে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে দিল। প্রায় 2 ঘন্টা পর রবির ঘুম ভাঙতে চারপাশে তাকিয়ে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে আর অজয় তার পাশে। রবি অজয়কে দেখে বলল, অজয় তুমি এখানে কেন, আর আমি বা এখানে কেন? অজয় রবির কথা শুনে বেশ অবাক হলো। অজয় রবিকে বলল, ভাই আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনব না কেন? তুমি আমাদের জুনিয়র অজয়, কিন্তু তুমি আর আমি এখানে কেন? এখন বলা যাবে না, আগে চলুন বাসে, তারপর সব বলবো। তোমার বাসায় মানে? পাশ থেকে ডাক্তার রবিকে বলল, আপনি অজ্ঞান ছিলেন, উনি তো আপনাকে হাসপাতালে নিয়ে আসলো। এবার কিছুটা অবাক হলো। কি হয়েছে তার সাথে, এখনই বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রবি অজয়ের সাথে তার বাসায় গেল। অজয় মাকে চিৎকার করে করে ডাকা শুরু করে। অজয়ের চিৎকার শুনে তার মা আর তার বোন সাইফা বাইরে আসে। সাইফা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন অজয় বলে ওর সব স্মৃতি ফিরে এসেছে। হাসান ভাইয়ার? হ্যাঁ, কিন্তু আসলে হাসান নয়। অজয়ের কথা শুনে তার মা আর বোন দুইজনই অবাক। আরো বেশি অবাক হলো রবি। অজয় এসব কি বলছে কিছুই বুঝতে পারছে না। সাইফা বলল, হাসান না হলে কে তাহলে? রবি পাশ থেকে বলে উঠল, আন্টি অজয় এসব কি বলছে, কিছু বুঝতে পারছি না। অজয় বলল, এতদিন আপনি এখানে ছিলেন, এটা কি মনে আছে? পুরো 1.5 বছরের মধ্যে কি হয়েছে আপনার মনে আছে? দেখো অজয়, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, একটু গুছিয়ে বলো প্লিজ। পাশ থেকে আন্টি বলল, আচ্ছা দাঁড়িয়ে নয়, বসে কথা বলি, চলো বসো সবাই। তারপর সবাই হাসলো। রবি একটা সোফায় আর বাকিরা অন্য পাশে। রবি অজয়কে বলতে বলতে আসলো কি হয়েছে। তারপর অজয় বলল, আমরা কয়েকজন গ্রামের বাসায় বেড়াতে গিয়ে নদীতে মাছ ধরতে চাই। আমরা মাছ ধরার মাঝখানে কাউকে পড়ে থাকতে দেখে তার কাছে যাই, আর গিয়ে দেখি সেটা আপনি। আমরা আপনাকে অজ্ঞান অবস্থায় নদীর পাশে পাই। পাশে একটা হসপিটালে ভর্তি করি। আপনার শরীরে ডাক্তার 3টা বুলেট পাই, কেউ আপনাকে গুলি করেছিল। তারপর গ্রামের হসপিটাল থেকে ঢাকায় নিয়ে আসি। আপনি আইসিইউতে চলে যান। 1 বছর পর আইসিইউ থেকে বাইরে আসেন, আর এই 2 মাস হলো আপনার জ্ঞান ফিরেছে, আর আপনি অতীত ভুলে গিয়েছেন। আপনার কিছু মনে পড়ছে? এতটুকু বলে অজয় থেমে গেল। রবি মাথায় হাত দিয়ে ভাবছে তার সাথে কি হয়েছিল। বারবার মাথায় চাপ দিতে লাগলো। একটু একটু মনে পড়ছে তার। পাশ থেকে অজয় রবিকে প্রেসার দিচ্ছে অতীতে কি হয়েছিল তা মনে করার জন্য। রবি চেষ্টা করছে মনে করার। হঠাৎ তার মনে পড়ে গেল অতীতে কি হয়েছিল সব। আমার সব মনে পড়েছে। অজয় এবার জিজ্ঞেস করলো কি হয়েছিল, আর গুলি কিভাবে লেগেছে, আর নদীতে বা কিভাবে গেল। রবি এবার বলা শুরু করলো, আমি এখন যা বলবো তা কেউ বাইরে বলতে পারবে না।
অনেকের কাছে আমি হয়তো মরে গেছি, তাই আমি এবার সবার অগোচরে কাজ করব। সমস্যা নেই ভাই, আমরা চাচা ছাড়া কেউই জানবে না। মামা মানে কোনো চাচা, আর সে কেন জানবে? আমরা গ্রামের বাসায় গিয়ে আপনাকে নদীতে পাই, আর সেখানকার চেয়ারম্যান আমার চাচা। চাচাকেই আমি আপনার সব কথা বলেছি, তাই চাচা সবকিছু গোপন করেই আপনাকে চিকিৎসা করতে এখানে পাঠিয়েছে। তাই চাচা সব জানে, আর উনি আমাকে বলেছে আপনি যতদিন সুস্থ না হন ততদিন যাতে কেউ আপনার আসল পরিচয় না জানে। জানলে আপনার জীবনে আবারও বিপদ বাড়তে পারে। ও, বুঝতে পারছি, তোমার চাচা আমার শরীরের গুলি দেখে এমন করতে বলেছে। হ্যাঁ ভাই, বলেন কি হয়েছিল আপনার? এবার রবি থেমে না থেকে বলা শুরু করলো। তোমরা ভার্সিটির সবাই জানো আমি রাধিকা নামের একটা মেয়েকে ভালোবাসি। পরে জানতে পারি সে কন্ট্রাক্ট কিলার। আমাকে মেরে ফেলার জন্য সুপারি নিয়েছে এমপির থেকে। সময় আর সুযোগ বুঝে একদিন সন্ধ্যার সময় রাধিকা আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়। সেখানে গিয়ে আমি নর্মাল ভেবেছিলাম, কিন্তু কিছু সময় বসার পর আমি বুঝতে পারি নদীর চারপাশে এমপির লোক আছে, আর তারা আমাদের ঘিরে রেখেছে। আমি বুঝতেই একটু দেরি করে ফেলি। ততক্ষণে এমপির লোক আমাদের খুব কাছে চলে আসে। চাইলে আমি সেখান থেকে বের হতে পারতাম, কিন্তু আমি তা না করে রাধিকার পুরো মতলব জানতে ওদের কাছে আত্মসমর্পণ করি। তারা আমাকে একটা গোডাউনে নিয়ে গিয়ে টর্চার করে। কিছু সময় পর এমপি এসে টর্চার করে। শেষের দিকে দেখি আমার টিমের মানে বিপির টিমের সাদেক তাদের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে বেইমানি করলে ফল ভালো হয় না কখনো, তাই সেখানে থাকা গুলি নিয়ে সাদেককে মেরে দিলাম, আর তাদের মধ্যে রাধিকা মেরে দিল আমাকে। তারপর নদীতে ফেলে দিল হয়তো। এরপর কিছু মনে নেই। এরপরে কতদিন কি করছি জানি না, তবে আজ হসপিটালের কথা মনে আছে। এবার রবি থেমে গেল, সবাই তার দিকে তাকিয়ে আছে। অজয় বলে উঠল, তাহলে এখন কি করবেন ভাই? ফিরে যাবেন নাকি ক্যাম্পাসে? ফিরে যাব না, আড়ালে রয়ে যাব, তবে আমি যে আছি সেটা যাতে কেউ না জানে। ঠিক আছে ভাই, কেউই জানবে না। কিন্তু ভাই, একটু আগে কি হয়েছিল আপনার মনে আছে? না, হসপিটালে আসার আগে কি হয়েছিল মনে নেই। তাহলে বলি সেটা? হ্যাঁ, বলো কি হয়েছিল। অজয় রবিকে কিছু বলবে, কিন্তু থেমে গেল, কারণ পাশে অজয়ের মা আর বোন বসে আছে। অজয় তাদের ভেতরে যেতে বলল। ওরা ভেতরে চলে গেলেই অজয় বলল, ভাই, আপনার মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছি যাতে আপনার জীবনের কোনো ঝুঁকি না থাকে, কিন্তু এখন মনে হচ্ছে ঝুঁকি আরো বেড়ে গেছে। কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। গ্রামের নদীতে আপনাকে পাওয়ার পর আমার মনে হলো আপনার চেহারা কেউ দেখলে আবার আপনার উপর হামলা হতে পারে। আমি এটা শিওর ছিলাম আপনাকে কোনো চক্র মেরে ফেলতে চেয়েছিল, তাই ঝুঁকি এড়াতে আপনার মুখে সার্জারি করাই। কাল বিকালে আমরা হাঁটতে বের হচ্ছিলাম, তখন কতগুলো লোক গাড়ি থেকে নেমে আসে আর আপনাকে ভাই বলে। আমার মনে হয় এরা সবাই মাফিয়া ছিল। তার মানে আমার মুখে যে চেহারা বসিয়েছ তা কোনো মাফিয়াদের লিডারের? এই ঘটনার পর আমারও তাই মনে হচ্ছে। তারপর কি হয়েছিল? ওরা আপনাকে নিয়ে যেতে চেয়েছিল, আপনি বলেছেন কাল বিকালে যাবেন তাদের সাথে। রবি ভাবল নতুন মাফিয়া নাকি এরা, কারণ পুরনো টিমগুলো তো মাহবুদ লিড করে। রবি ভাবল তার মুখে যে চেহারা বসানো তা দেখলে হয়তো সে কিছু বুঝতে পারবে। রবি অজয় থেকে জিজ্ঞেস করলো ওয়াশরুমে আয়না আছে কিনা। অজয় বলল আছে। রবি ওয়াশরুমে কোন দিকে জিজ্ঞেস করে। অজয় দেখিয়ে দেয় ওয়াশরুম। রবি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আয়নার দিকে তাকিয়ে দেখে আসলেই তো তার মুখের চেহারা একটা মাফিয়ার। রবি তাকে আগেই থেকে চেনে। আয়নায় হাত দিতেই রবি নিজের মুখটা ধরতে চাইল, সেটা তো সম্ভব নয়, তাই আয়নায় হাত দিয়ে হাসতে লাগলো। রবি কিছু সময় পর মুখে পানি দিল। সার্জারি খুব ভালো করে করিয়েছে, কেউই বুঝতেই পারবে না এটা আসলে রবি। রবি আয়নার দিকে তাকিয়ে বলল, রাফসান সাকিব। পেছনে অজয় দাঁড়িয়েছিল। রবির মুখে রাফসান সাকিব নাম শুনে অজয় বলল, ভাই, এটা আবার কে? এটা সেই মাফিয়া যে কিডন্যাপ করে বিভিন্ন দেশে, কিন্তু দুঃখের বিষয় তাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি কিডন্যাপ করার সময়, আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। সবার মধ্যে সাধারণ মানুষের মতো করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তার কর্মকাণ্ড চালিয়ে যায়। তাহলে কি করবেন ভাই? আর আপনি এসব কিভাবে জানেন? আমার কাছে খবর আছে, এই আর কি। আর শোনো, আমি কাল বিকালে 4টায় যাব বলছি না, ঠিক ওই সময় আমি ওখানে যাব আর তাদের সাথে মিশে যাব। এই খবর শুধু তুমি জানবে, আর কেউ যাতে না জানে, ওকে? ভাই, এতে অনেক রিস্ক। যদি ওরা বুঝতে পারে আপনি ওদের বস নন, তাহলে তারা আপনাকে মেরে ফেলবে। ভয় পেও না, আমি ওদের সবকিছু জানি।
আর সবকিছু লিড দিতেও পারবো। রাশেদ ভাইকে আপনার কথা জানাবো? না, আমি চাই সে নিজে থেকে করুক আমাকে ছাড়া, আর আমার দিকতে আমি সামলাতে পারবো। তাহলে কাল চলে যাচ্ছি। ভাই রিস্ক অনেক, আর একটু ভেবে দেখলে হতো না?